আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই মুহূর্তে রয়েছি বগুড়া মহাস্থানগড়, আর আজকে জানবো এবং দেখবো মহাস্থানগড় সম্পর্কে। সো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি। মহাস্থানগড় বাংলাদেশের একটি প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ রয়েছে এই নগরী ইতিহাসে পুণ্ডনগর নামেও পরিচিত ছিল। এই মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল, আর যীশু খ্রিস্টের জন্মের আগে প্রায় 2500 বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল, যা প্রত্নতাত্ত্বিকভাবে প্রমাণ পাওয়া গিয়েছে। বিশাল জায়গা জুড়ে বেষ্টিত এই মহাস্থান এলাকা, যা উঁচু উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। মহাস্থানগড়ের ভিতরের অংশগুলো পুরাই ধ্বংসাবশেষ। এখানে বেশিরভাগই সবকিছু মাটির নিচে তলিয়ে গিয়েছে, তবে এই প্রাচীরগুলো কিন্তু এখনো বুক ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর প্রাচীর বেষ্টিত এই নগরীর ভিতরে রয়েছে বিভিন্ন রকমের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। এটি তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত হিন্দু রাজা এবং অন্যান্য ধর্মের রাজারা এখানে রাজত্ব করেন। মহাস্থানগড় বাংলাদেশের একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নগরী। খ্রিস্টপূর্বে 700 অব্দে এটি পুষ্ট রাজ্যের প্রাচীন রাজধানী ছিল। কথিত আছে বিখ্যাত চীনা পরিব্রাজক ইয়ংসাং 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্য সময়ে এই পুণ্ডনগরীতে এসেছিলেন, এবং তিনি বর্ণনা করেন বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুকরা এই মহাস্থানে আসতেন লেখাপড়া করতে। এরপরে তারা বিভিন্ন জায়গায় বৌদ্ধ শিক্ষা প্রচারের জন্য বেরিয়ে পড়তেন। কথিত আছে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন 1085 থেকে 1125 যখন এই গৌড়ের রাজা ছিলেন, তখন এই গড় অরক্ষিত ছিল। আর মহাস্থানের রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে থাকতো সবসময় তার নিজ ভাই নীলের সঙ্গে। সে সময় ভারতের দক্ষিণাত্তর শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন, আর তিনি রাজা পরশুরাম, যাকে আমরা রাজা পরশুরাম নামেই চিনি। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ চিহ্নিত এবং উদ্ঘাটন করার ক্ষেত্রে একাধিক মানুষের অবদান রয়েছে। 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থানগড় চিহ্নিত করেন। 1879 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুণ্ডবর্ধনের রাজধানী হিসাবে চিহ্নিত করেন। এই মহাস্থান নিয়ে অনেক ইতিহাস এবং অনেকগুলো বিস্তৃত জায়গা রয়েছে, যা একই ভিডিওতে দেখানো এবং বলা সম্ভব নয়। তবে বর্তমান মহাস্থানগড় পুরাই ধ্বংসাবশেষ। ঘরগুলো একদম মাটির নিচে তলিয়ে গিয়েছে, যা প্রত্নতত্ত্ব বিভাগ খনন কার্য চালিয়ে যাচ্ছে। এখানে দেখার মতো তেমন কিছুই নেই, তবে সামনের জায়গাটি অনেক সুন্দর, আর এই পাশের জায়গাগুলো আমার অনেক ভালো লেগেছে। বর্তমান সরকার এই জায়গাগুলো অনেক উন্নত করেছেন এবং মানুষের জন্য আরামদায়ক স্পট তৈরি করেছেন, যেটা আমার অনেক ভালো লেগেছে। এই পাশটা দেখুন, অনেক সুন্দর। এখন যাব আমরা মাজারে। এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি হযরত শাহ সুলতান মাহমুদুল বলখি রহমতুল্লাহ তার মাজার শরীফ, এবং তার শিষ্যদের মাজারও এখানে রয়েছে। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ফকির বেশি দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদুল বলখি রহমতুল্লাহ এবং তার শিষ্যরা। আর এই ধর্ম প্রচারক শাহ সুলতান বলখি রহমতুল্লাহি এর সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। শাহ সুলতান বলখি রহমতুল্লাহ 1400 শতাব্দীর একজন ইসলাম ধর্ম প্রচারক। কথিত আছে মাছ আকৃতির নৌকা চড়ে তিনি এবং তার শিষ্যদের নিয়ে এই বরেন্দ্র ভূমিতে আসে, আর সেখান থেকেই তার নাম এসেছে মহিষাওয়ার, অর্থাৎ মাছের পিঠে করে আগমনকারী। এবং তিনি বলখ রাজ্যের রাজপুত্র ছিলেন, আর তার জন্য তাকে শাহ সুলতান বলখি বলা হয়। কথিত আছে মীর বুরহান নামে এক মুসলমান এখানে বাস করতেন। পুত্র মান্যত করে গরু কুরবানি দেওয়ার অপরাধে রাজা তাকে বলির আদেশ দেন, আর তাকে বাঁচাতেই শাহ সুলতান বলখির মাছের পিঠে করে আগমন ঘটে এবং পরবর্তীতে তিনি ইসলামের প্রশস্ত বাড়ান। কথিত আছে এখানে বিভিন্ন রকমের মানুষ এখানে মান্যত করতে আসেন, যা একদমই ভিত্তিহীন, কারণ ইসলামে মাজার পূজা করা হারাম এবং সেই মাজারকে সেজদা করা আর সেই মাজারের কাছে মান্যত করা শিরক, যা ঈমান নষ্ট করে দেয়। এখানে সামনে একটি বিশাল জায়গা রয়েছে, আর এখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে যেখানে বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, আর এই বিশাল জায়গাতে গাড়ি পার্কিং করা যায়।
এই মুহূর্তে আমরা এসেছি জাদুঘরে, আর আজকে জাদুঘর অফ ডে ছিল। আসলে আমি জানতাম না, আর যদিও খোলা থাকতো তাহলে ক্যামেরা ইউজ করা যেত না, তাই জাদুঘরের ভিতরে কি কি ছিল তা দেখাতে পারতাম না। জাদুঘরে দেখার মতো অনেক কিছুই রয়েছে। আমি এর আগেও এখানে এসেছি আর জাদুঘরটা দেখেছি, এর ভিতরে অনেক কিছুই রয়েছে। সামনের এই জায়গাটিকে সত্যপীরের ভিটা বলা হয়। আর কথা বলতে বলতে আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো ভিডিওটা কেমন হয়েছে তা একটি কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক আর একটি শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।